স্টপ ক্রাইং ইউর হার্ট আউট। এই ব্যানারটা ম্যানচেস্টার সিটি ফ্যানরা কার জন্য নিয়ে আসছিল? ভিনিসিয়াস জুনিয়রের জন্য। আর এই ভিনিসিয়াস জুনিয়র ম্যানচেস্টার সিটির হোম গ্রাউন্ডে আসছে, ম্যাচ খেলছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, রিয়াল মাদ্রিদ উইন হয়েছে, রিয়াল মাদ্রিদ কামব্যাক দিছে। এখন আপনারা বলতে পারেন ভাই ম্যানচেস্টার সিটির সিজন খারাপ যাইতেছে যার কারণে রিয়াল মাদ্রিদ ইজিলি বিট করতে পারছে। আপনারা রং ভাই। এই ম্যাচ অনেক স্ট্রং ছিল, চ্যালেঞ্জিং ছিল। ম্যানচেস্টার সিটির এই স্কোয়াড ট্রেবল জিতছে, বারবার প্রিমিয়ার লিগ জিততেছে। আর রিয়াল মাদ্রিদের কাছে কি ছিল, কারা ছিল? এখানে কারবাহাল নাই, একটা মিলিটাও নাই, আলাভা নাই, রুডিগার নাই, ভাস্কেজ নাই। তারপরও রিয়াল মাদ্রিদ কার্লো অ্যানচেলত্তি ম্যাচ বের করে নিয়ে আসছে, গেম বের করে নিয়ে আসছে, ইতিহাদ থেকে জয় নিয়ে আসছে। এটা রিয়াল মাদ্রিদের প্রথম জয় ইতিহাদে। আর পেপ গার্দিওলা কি করছে? একাদশে 4-5টা সেন্টার ব্যাক নিয়ে আসছে রিয়াল মাদ্রিদকে আটকানোর জন্য, রিয়াল মাদ্রিদের অ্যাটাক থেকে বাঁচার জন্য। ভাই যেইভাবে পারস রিয়াল মাদ্রিদকে আটকাতে হবে, বাট পেপ গার্দিওলা ব্যর্থ। পেপ গার্দিওলা রিয়াল মাদ্রিদকে আটকাইতে পারে নাই। রিয়াল মাদ্রিদ লাস্ট মোমেন্টে স্কোর করছে, কামব্যাক দিছে, উইন হয়েছে। আমি ওয়ান বাই ওয়ান কথা বলি। ম্যাচের 85 মিনিট পর্যন্ত ম্যানচেস্টার সিটি 2-1 গোলের লিডে ছিল। রিয়াল মাদ্রিদ আবারও ইতিহাদে হারতেছে। পরিস্থিতি এমন ছিল, হ্যাঁ আমি এটা নিয়ে কথা বলবো। ম্যাচের শুরুতে রিয়াল মাদ্রিদ ফ্যানদের, রিয়াল মাদ্রিদের যে একটা ডাউট ছিল, সব থেকে বড় চিন্তা ছিল, ওইটা ছিল রিয়াল মাদ্রিদের ডিফেন্সিভ লাইন নিয়ে। রিয়াল মাদ্রিদের ডিফেন্সে কেউ নাই, আমাদের মূল একাদশের কোনো প্লেয়ার নাই। সবাই ভাবছে সিটি অ্যাটাক করবে, রিয়াল মাদ্রিদকে হারাবে, 4-5টা স্কোর করবে। বাট আমাদের যে ডিফেন্সিভ লাইন ওইটা অনেক সলিড ছিল, বেস্ট ছিল। আমি রাউল আসেনসিও, আমি চুয়ামিনির কথা বলি। এই ম্যাচে বেস্ট পারফরমেন্স ছিল চুয়ামিনির, রাউল আসেনসিও। রুডিগারের যে একটা অভাব ছিল, হালান্ডকে যেভাবে রুডিগার আটকায় রাখতো, আসেনসিও ওই দায়িত্ব পালন করছে। হ্যাঁ আমাদের ডিফেন্সিভ লাইন আমাদেরকে ভোগায় নাই, বাট আমাদের অ্যাটাকিং লাইন আমাদেরকে অনেক বেশি ভোগাইছে। আমাদের অ্যাটাকাররা যে পরিমাণ চান্সেস ক্রিয়েট করছে, যে পরিমাণ সুযোগ পাইছে, স্কোর লাইন 5-2, 6-2 হইতে পারতো, হয়ে যেত। তবে এই ম্যাচে সিটির কিছু রেকর্ড ব্রেক হয়েছে। গত 10 সিজনের মধ্যে এই প্রথমবার কোন টিম ইতিহাদে আসছে আর ম্যানচেস্টার সিটির বিপক্ষে 20টা শট নিছে। 2022-এর পরে এই প্রথম কোন টিম ম্যানচেস্টার সিটির বিপক্ষে 8টা প্লাস অন টার্গেট শট নিছে, আর ওইটা রিয়াল মাদ্রিদ। ইতিহাদে ম্যানচেস্টার সিটির বিপক্ষে রিয়াল মাদ্রিদের প্রথম জয় ছিল। আর্লিন হালান্ড রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই প্রথম স্কোর করছে। ম্যাচ শুরু হয়েছে কিভাবে? ভিনিসিয়াসকে চ্যান্ট করে, বড় বড় ব্যানার নিয়ে রদ্রি ব্যালন্ডর জিতছে। এই ব্যানার ম্যানচেস্টার সিটির প্রত্যেকটা জায়গায় আছে, টয়লেট পর্যন্ত ছাড়ে নাই আমার মনে হয়। তারা ভিনিসিয়াসকে চ্যান্ট করতেছে। রদ্রি কি জিতে গেছে? ব্যালন্ডর জিতছে। এটা নিয়ে এখন পর্যন্ত ভিনিসিয়াসকে খুঁচাইতেছে। এই যে এত এত চ্যান্ট, এত ব্যানার, এত অপমান, লাভ কি হয়েছে? আপনাদের ঘরের মাঠে ভিনিসিয়াস জুনিয়র ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, আপনাদেরকে হারাইছে। আপনারা এক ভিনির কাছেই হেরে গেছেন সেকেন্ড লেগ সান্তিয়াগো বার্নাবাউতে। রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত 1 গোলের লিডে আছে। সো রিয়াল মাদ্রিদ যদি এটা ধরে রাখতে পারে তাহলে রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করতেছে। আর এইখানে যদি সিটি এমন কিছু করে ফেলে, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে সিটি কোয়ালিফাই করতেছে। বাট এটা সান্তিয়াগো বার্নাবাউ, এইখানে রিয়াল মাদ্রিদকে হারানো অসম্ভব। তবে এই ম্যাচের শুরুর দিকে ম্যানচেস্টার সিটি যেইভাবে খেলা শুরু করছে, আমি ভয় পাইছি সিরিয়াসলি। তারা হিউজ ডমিনেট করতেছিল, অ্যাটাক করতেছিল, প্রেস করতেছিল। রিয়াল মাদ্রিদের ডিফেন্সিভ লাইন নিয়ে আমাদের অনেক ভয় ছিল। পেপ গার্দিওলা কি করছে? এখানে 4-1 স্টার্ট করছে, মিডে সিঙ্গেল পিভটে খেলছে। তবে হ্যাঁ আপনারা যাই বলেন, ম্যানচেস্টার সিটি তাদের বেস্ট একাদশ নিয়ে নামছে। পেপ গার্দিওলা টার্গেট কি ছিল? এনি হাউ রিয়াল মাদ্রিদকে বিট করতে হবে, রিয়াল মাদ্রিদকে আটকাতে হবে। কারণ পেপ গার্দিওলা ভালোভাবেই জানে ইতিহাসে যদি রিয়াল মাদ্রিদকে আটকাইতে না পারে তাহলে বার্নাবাউতে কিছুই করতে পারবে না। তবে পেপ গার্দিওলার যে পরিকল্পনা, এটা সাকসেস হইতেছিল। ম্যাচের 19 মিনিটে আর্লিন হালান্ড স্কোর করছে। গার্দিওলার যে অ্যাসিস্ট ছিল ওইটা দেখার মতো ছিল। ওই সময়টাতে সিটি বেস্ট খেলতেছিল। এখানে কেভিন ডি ব্রুইনে ছিল, আপনার জ্যাক গ্রিলিশ স্টার্টিং এ ছিল, যত ক্রিয়েটিভ প্লেয়ার ছিল সবগুলার একসাথে নামাই দিছে। তবে হ্যাঁ শুধুমাত্র ম্যানচেস্টার সিটি না, এখানে রিয়াল মাদ্রিদ অ্যাটাক করতেছিল, প্রেস করতেছিল, বাট কিলিয়ান এমবাপ্পে ইজি চান্স মিস করতেছিল। আমার মনে আছে কিলিয়ান এমবাপ্পে 2টা চান্স মিস করছে, ওই 2টা স্কোর হইতো। শুধুমাত্র কিলিয়ান এমবাপ্পে না, এখানে আমাদের ভিনিসিয়াস জুনিয়র ফিনিশিং এ ব্যর্থ। হ্যাঁ সবকিছু করতেছে, বল নিয়ে যাইতেছে, বাট সাকসেস হইতেছে না। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, ইভেন আমাদের জুড বেলিংহাম মিস করতেছিল। রদ্রিগোর কথা আমি বলবো না, রদ্রিগো যে গেম দিয়ে গেছে ওইটা আন্ডাররেটেড। এখন আপনারা বলতে পারেন আমি প্রত্যেক ম্যাচের পর তাকে আন্ডাররেটেড বলি। হ্যাঁ সে সাইলেন্ট কিলার, নীরবে খেলে যায়, এন্ড ওইটাই করছে। রিয়াল মাদ্রিদ ফার্স্ট হাফে মোটামুটি প্রেসারে ছিল,
বাট সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদ যেভাবে একটা কামব্যাক দিছে, এদের গেম চেঞ্জ হয়ে গেছে। রিয়াল মাদ্রিদ অন্য লেভেলের ফুটবল খেলতেছিল, বাট সাকসেস হইতেছিল না। সিটি যে কোনো ভাবেই হোক রিয়াল মাদ্রিদকে আটকানো ট্রাই করতেছে, বাট 60 মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোল, আর ওই গোলে ম্যাচ ড্র হয়েছে। আর গোলটা কিভাবে হয়েছে আপনারা জানেন? সেম গোল 2022 বিশ্বকাপের ফাইনালে কিলিয়ান এমবাপ্পে করছে, সেম স্টাইল। হ্যাঁ, ওই শটে পাওয়ার ছিল, এটা তো থাকতো, বাট মিস হয়ে গেছে। যদি স্কোর হয়েছে, এই স্কোর অনেক বেশি প্রয়োজন ছিল। ম্যাচ ড্র হওয়ার পর আমি ভাবছি আর স্কোর হবে না, যেহেতু অনেক ফাইট হইতেছে হয়তো ম্যাচ ড্র হবে। বাট 80 মিনিটে রিয়াল মাদ্রিদ পেনাল্টি কনসিড করছে। আর্লিন হালান্ড তার সেকেন্ড গোল করছে পেনাল্টি থেকে। 80 মিনিটে সেকেন্ড গোল হওয়ার পর আমি মোটামুটি আশা ছেড়ে দিছিলাম, রিয়াল মাদ্রিদ হয়তো চ্যাম্পিয়ন্স লিগকে গুড বাই টাটা বলতেছে। বাট 84 মিনিটে কার্লো অ্যানচেলত্তি সব থেকে বড় একটা সিদ্ধান্ত নিছে। এইখানে একটা সুপার সাব ছিল, রদ্রিগোকে সাব করাইছে, তার পজিশনে এখানে আমাদের ব্রাহিম ডিয়াজ আসছে। 84 মিনিটে ব্রাহিম ডিয়াজ আসার পর 85 মিনিটে ব্রাহিম ডিয়াজ অসাধারণ স্কোর করছে। ম্যাচ তখন ড্র হয়েছে, স্কোর লাইন 2-2। এখন 5 মিনিট সময় আছে, যে টিমই স্কোর করুক সে উইন। 85 মিনিটে যখন গোল হয়েছে, ম্যাচ ড্র হয়েছে, তখন আমার মাথায় একটা কথাই ঘুরতেছিল, মেবি রিয়াল মাদ্রিদ একটা কামব্যাক দিতে পারে, আরো একটা স্কোর হইতে পারে। বিকজ রিয়াল মাদ্রিদ ওই সময়টাতে যেইভাবে খেলতেছিল, একটা স্কোর যে কোনো ভাবেই হোক এসে যাবে। আর এরপর ম্যাচের 90 মিনিট শেষ হয়েছে, এক্সট্রা টাইম চলতেছে, আর ওই সময় ভিনিসিয়াস জুনিয়র তার ম্যাজিক দেখানো শুরু করছে। ভাই, 1v1-এ ভিনিসিয়াস জুনিয়র এডারসনকে কিভাবে বোকা বানাইছে, আর এডারসনকে বোকা বানিয়ে অ্যাসিস্ট করছে। জুড বেলিংহাম মিস করে নাই। এখানে যদি মিস হতো তাহলে সব শেষ, ম্যাচে ড্র নিয়ে ফিরতে হইতো। আপনারা বলতে পারেন জুড বেলিংহাম এই স্কোর ছাড়া ম্যাচের জন্য কি করছে, বাট আপনারা এইটা জানেন না জুড বেলিংহামের কেমন ইম্প্যাক্ট ছিল। রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা ম্যাচে জুড বেলিংহামের কেমন ইম্প্যাক্ট থাকে। এই জুড বেলিংহাম রিয়াল মাদ্রিদের মিড ব্লক করে, বল হোল্ড করে, প্রেস করে, নিচে আসে, এইখান থেকে বল নিয়ে যায়, ডিফেন্স করে, এরপর অ্যাটাক করে। জুড বেলিংহাম অলরাউন্ডার। তবে এই ম্যাচে আমি সব থেকে বেশি ক্রেডিট দিব রাউল অ্যাসেনসিওকে। আপনারা যতই বলেন সার্জিও রামোস, ভাই রাউল অ্যাসেনসিও ওয়ান পিস। এখানে রুডিগার ছিল না, চুয়ামেনির সাথে একটা কম্বিনেশন ছিল, আর হালান্ডকে যেইভাবে মার্ক করে রাখছিল, রাহুল অ্যাসেনসিও অসাধারণ ভাই। আপনি তার ট্যাকলস দেখেন, স্পিড দেখেন, প্লেয়ার মার্কিং দেখেন, সবকিছু সলিড। তবে আমাদের একটা বিপদ ছিল ফিল ফোর্ডেন আসার পর যে একটা শট ছিল, কর্তোয়া যদি এটা না আটকাইতো তাহলে রেজাল্ট অন্যরকম হইতো। তবে হ্যাঁ, এখানে সেভাইসের একটা মিস্টেক ছিল। সেভাইসের কারণে ম্যানচেস্টার সিটি পেনাল্টি পাইছে, স্কোর করছে। বাট আমি সেভাইসের দোষ দিতে পারবো না। সেভাইস আমাদের জন্য যা করে গেছে, যতক্ষণ খেলছে ততক্ষণ লড়াই করে গেছে। আমাদের মিডে ভালভার্দে ছিল না, ভালভার্দে যে অভাব ছিল, আমাদের টনি ক্রুজ নাই, টনি ক্রুজের যে একটা অভাব ছিল এটা পূরণ হইতেছে, আমরা ফিল পাইতেছি। হ্যাঁ, টনি ক্রুজ হইতে পারবে না, বাট সেভাইস ফিউচারে অনেক ভালো প্লেয়ার হবে। সেভাইস রিয়াল মাদ্রিদের মিডের মূল পরিকল্পনা হইতে পারে। তবে এই যে লোকা মডরিচ আসার পর ম্যাচের অনেক কিছুই চেঞ্জ হয়েছে। আমি আগেও বলছি, এই যে লোকা মডরিচ রিয়াল মাদ্রিদের ম্যাচের টেম্পো কন্ট্রোল করে, ম্যাচ কন্ট্রোল করে। তবে এই ম্যাচের সব ক্রেডিট কার্লো অ্যানচেলত্তির। একটা ডিফেন্সিভ লাইনের প্রত্যেকটা প্লেয়ার ইনজুরিতে, ফার্স্ট টিমের কোনো ডিফেন্ডার নাই, বাট কার্লো অ্যানচেলত্তি অ্যাডজাস্ট করতেছে, ম্যাচ খেলাইতেছে, ম্যাচ উইন হইতেছে। তবে সব থেকে বড় ভয় ছিল ইতিহাদের রেজাল্টের উপর অনেকটাই কিন্তু ডিপেন্ড করতো। এখন বার্নাবাউতে আসুক, লিড ধরে রাখুক, চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করুক, বাকিটা পরে দেখা যাবে।